সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ নিয়ে আজ আমি হাজির হয়েছি। মোহাম্মদ মেহেদি হাসান, প্রভাষক বাংলা, সরকারি MM কলেজ যশোর। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব ফলা উচ্চারণের নিয়ম। বাংলা উচ্চারণের ফলা উচ্চারণের নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থী, কিছু শব্দ দেখি এবং পাঠ শিরোনাম বলার চেষ্টা করি। আমরা জানি ফলা সংখ্যা কতটি। আমরা তার মধ্যে দুটি ফলা আজকে আলোচনা করব। দুটি ফলার নিয়ম আমরা জানার চেষ্টা করব। তোমরা কিছু শব্দ দেখে আজকের কোন ফলাটি আমরা আলোচনা করতে পারি সেটি অনুমান করার একটু চেষ্টা করো। এখানে বিদ্রোহী কবিতার কিছু অংশবিশেষ আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে যে শব্দগুলো, আমরা এই শব্দ থেকেই আজকে ফলার নিয়ম শিখব। বিদ্রোহী কবিতার এই অংশবিশেষে আছে, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি এই স্বর্গ পাতাল মত্ত, আমি উন্মাদ, আমি উন্মাদ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু অনুমান করার চেষ্টা করো। আমাদের আজকের পাঠ শিরোনাম, আমরা যে ফলা দুটি আলোচনা করব। ধন্যবাদ, তোমরা অনেকেই অনুমান করতে পেরেছ। আমাদের আজকের পাঠ বাংলা উচ্চারণে ব ফলা ও ম ফলার নিয়ম। শিখন ফল। আজকের পাঠ শেষে তোমরা ফলা কাকে বলে বলতে পারবে? ফলা কতটি ও কি কি বলতে পারবে? ব ফলা উচ্চারণের নিয়ম বলতে পারবে এবং ম ফলা উচ্চারণের নিয়ম বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। প্রশ্ন এসে যায়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে, তাই তো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। অর্থাৎ ব্যঞ্জনবর্ণ কোনো কোনো স্বর কিংবা অন্য ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে এর আকৃতির পরিবর্তন বা সংক্ষিপ্ত হয়। ফলে ব্যঞ্জনবর্ণের আশ্রিত সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। ফলার সংখ্যা কতটি? আমরা যে ফলা পড়ব সে ফলার সংখ্যা কতটি? 6টি। কি কি এখন দেখব। 6টি ফলা হলো জ ফলা, ব ফলা, ম ফলা, র ফলা, ল ফলা এবং ন ফলা। আমরা আজকে পড়ব ব ফলা এবং ম ফলার নিয়ম। এবং আমরা যে ছয়টি যে আমরা ফলার সম্পর্কে পরিচিত হলাম, এই 6টি ফলার উদাহরণ আমরা দেখব। জ ফলা
সহ্য, কাঠিন্য। দেখো জ এর সংক্ষিপ্ত রূপ জ ফলা শেষে যুক্ত হয়েছে, এটি। এবং ব ফলা অশ্ব ডিম্ব, ম ফলা সম্মান উন্মাদ। তোমরা বিদ্রোহী কবিতার অংশবিশেষে তোমরা দেখেছ আমি উন্মাদ, আমি উন্মাদ শব্দটির সাথে পরিচিত হয়েছ। এবং র ফলা বিদ্রোহী প্রমাণ, বিদ্রোহীর সাথে তোমরা খুবই পরিচিত, তোমাদের পাঠ্যকবিতা বিদ্রোহী। এবং ল ফলা আল্লাহ এবং স্লোগান, ন ফলা কান্না এবং ভিন্ন। এছাড়া আরও অসংখ্য উদাহরণ তোমরা যোগ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন ব ফলা উচ্চারণের 5টি নিয়ম সম্পর্কে একটু মনোযোগ দিয়ে দেখবে এবং শোনার চেষ্টা করবে। তোমরা তোমাদের ব্যাকরণ বই বের করতে পারো এবং তোমরা দেশের যে কোনো প্রান্তে থেকে ক্লাসটি উপভোগ করতে পারবে। আমি সেভাবেই কন্টেন্ট সাজিয়েছি। এখানে নিয়ম এবং উদাহরণ তোমরা স্লাইডে একটু মনোযোগ দিয়ে দেখলেই দেখতে পাবে। শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে, শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের ওপর অতিরিক্ত ঝোঁক পড়ে, তাছাড়া বয়ের আর কোনো উচ্চারণ কিন্তু হবে না। শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধুমাত্র সে বর্ণের উপর অতিরিক্ত একটি ঝোঁক পড়বে, আর কিছু নয়। যেমন কচ্ছিত, কয় বয়, কয় ব ফলা চয়রস্যি খণ্ড এর উচ্চারণ হবে কচ্ছিত। দ্বিত্ব, দয় বয় রস্যি তয় বয়, এর উচ্চারণ হবে দ্বিত্ব। তালব্য শয় ব ফলা আকা দন্তস্ব, এর উচ্চারণ হবে তালব্য শয় ব ফলা আকা দন্তস্ব, এর উচ্চারণ হবে শ্বাস, শ্বাস। দন্তস্বয় ব ফলা বর্গীয় জ দন্তন্য স্বজন, এর উচ্চারণ হবে স্বজন। শেষে আছে দ্বন্দ্ব, দ্বন্দ্ব। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে দেখো শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হবে। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হবে, অর্থাৎ বয়ের উচ্চারণ কিন্তু হবে না। সেই যুক্ত সেই ব্যঞ্জনটির, অর্থাৎ ওই ব্যঞ্জনটিরই দ্বিত্ব হবে। যেমন দেখো বয় রস্যি তালব্য শয় ব ফলা আকা দন্তস্ব, বিশ্বাস। কি হলো? তালব্য শয় ব ফলা, এখানে বয়ের উচ্চারণ হবে না, শুধু ব্যঞ্জন বর্ণ তালব্য শয়ের দ্বিত্ব হবে। বিশ্বাস এর উচ্চারণ কি? দেখো বয়রস্যি তালব্য শয় হলন্ত, তালব্য শয় একা তালব্য স, বিশ্বাস। অনুরূপভাবে প কয় ব ফলা, এর উচ্চারণ হচ্ছে পক্ক, পক্ক। অশ্ব এর উচ্চারণ হচ্ছে অতালব্য শয় ব ফলা অশ্ব, অর্থাৎ ব্যঞ্জন বর্ণটির দ্বিত্ব হবে। আমাদের এখানে কনস্ট্রাকশনের কিছু সংস্কারের কাজ চলছে, এ কারণে কিছু শব্দ আসছে, তোমরা বোধহয় খেয়াল করছো।
তৃতীয় নাম্বার নিয়মটি দেখো বফলায়ের। সন্ধিজাত শব্দে যুক্ত বফলায় বয়ের উচ্চারণ বজায় থাকে। সন্ধিজাত শব্দে যুক্ত বফলায় বয়ের উচ্চারণ বজায় থাকে। যেমন দয়রস্যি গয় বফলা রস্যি বর্গীয় যা অন্তস্থ, এর উচ্চারণ হবে দিগ্বিজয়। গয় বফলা রস্যি, তোমরা দেখো এই যে গয় বফলা রস্যি, এটি কি হবে? বয়ের উচ্চারণ বজায় থাকবে এখানে। অর্থাৎ দয়রস্যি গয় বফলা রস্যি, এটির উচ্চারণ হবে দয়রস্যি গয় হলন্ত, এই বয়রস্যি বর্গীয় যা অন্তস্থ দিগ্বিজয়। তারপরে দয়রস্যি গয় বফলা ল অন্তস্থ, এর উচ্চারণ হবে দিগ্বলয়। দিগ্বলয় অর্থাৎ ব এর উচ্চারণ হবে এখানে যদি সন্ধিজাত শব্দে যুক্ত বফলা হয়। পরবর্তী নিয়মে দেখো আমাদের চতুর্থ নম্বর নিয়ম বফলায়ের। শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে যুক্ত বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকে। কি বলছে? শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকবে। যেমন তয়রস্যি বয় বফলা ত, এর উচ্চারণ হবে তিব্বত। তিব্বত। ল মই বফলা, এর উচ্চারণ হবে কি? লম্ব। লম্ব। অর্থাৎ এখানে শব্দের মধ্যে বা শেষে যখন বফলা যুক্ত হবে তখন বয়ের উচ্চারণ হবে বা বয়ের উচ্চারণ বজায় থাকবে। যেমন তিব্বত, লম্ব, এবং উত উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকবে। উত উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকবে। যেমন রস্যু দয়বয় আকা দন্ত শয় তয় রস্যু, এর উচ্চারণ হবে কি? উদ্বাস্ত। দেখো এই যে বফলা দয় বফলা আকা, এখানে রস্যু দয় হর্ষ এবং তারপরে এই বয় আকার কিন্তু আছে। অর্থাৎ উত উপসর্গের পরে বা উত উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বজায় থাকবে, বহাল থাকবে। উদ্বাস্তু এবং উদ্বেল। সুপ্রিয় শিক্ষার্থী, পরের নিয়মটি দেখো। হয় এর পর বফলা থাকলে হ যোগ বফলা ও উচ্চারিত হয়। যেমন ও ভ, দেখো হয়ের পরে বফলা থাকলে হ যোগ বফলা এই দুটো মিলে ও ভ ও উচ্চারণ হয়। যেমন বর্গীয় জয় রস্যি হয় বফলা আকা, এর উচ্চারণ হবে কি? জিহ্বা। 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 গ হয় বফলা র, এর উচ্চারণ হবে কি? গ হয় বফলা র, এর উচ্চারণ হবে কি? গৌভর। 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 আ হয় বফলা আকা দন্ত ন, এর উচ্চারণ হবে কি? আহ্বান। আ হয় বফলা আকা দন্ত ন, এর উচ্চারণ হবে আহ্বান। আহ্বান ইত্যাদি।
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ বফলা এর নিয়ম জানার এবং শেখার চেষ্টা করেছি। এখন আমরা মফলার নিয়ম জানার চেষ্টা করব। তোমরা আরও মনোযোগী হবে। পরপর দুটি নিয়ম আমাদের কনফিউশনে ফেলে দিতে পারে, আমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। আমি আশা করব তোমরা অত্যন্ত মনোযোগের সাথে আজকের ক্লাসটি উপভোগ করছো। এখন আমরা মফলা এর উচ্চারণের 5টি নিয়ম দেখব। তোমরা বাংলা উচ্চারণে 7টি বা 8টি শব্দ থাকবে, তার শুদ্ধ উচ্চারণ লেখা লাগবে। এর অথবাই তোমাকে একটি বর্ণনামূলক একটি নিয়ম থাকতে পারে, সেখানে যে কোনো একটি নিয়ম আসতে পারে যে মফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, অথবা বফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো, অথবা বাংলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তোমরা চেষ্টা করবে শব্দের সঠিক উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ লেখার। 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ লিখলেই 5 নম্বর তোমরা খুব সহজেই পেয়ে যাবে। সেখানে বর্ণনামূলক 5টি নিয়ম লিখতে হলে তোমাদের যদি কোনোভাবে একটি নিয়ম ভুল হয়ে যায় বা মনে না আসে, তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার কম পাবে। এই কারণে তোমরা যতদূর সম্ভব চেষ্টা করবে তোমরা শব্দের শুদ্ধ উচ্চারণ লেখার, বর্ণনামূলকে না যাওয়ার। তবে যদি শব্দের শুদ্ধ উচ্চারণ কমন না আসে বা জানা না থাকে, সেক্ষেত্রে বর্ণনামূলক লিখবে। এবং বর্ণনামূলক পড়লেই তো শুধুমাত্র শব্দের শুদ্ধ উচ্চারণ তোমরা পারবে, যার ফলে কিন্তু নিয়ম পড়তে হবে আমাদেরকে। এবং এটি শুদ্ধ উচ্চারণ, এটি আজীবন চর্চার প্রয়োজন। শুদ্ধ উচ্চারণ যদি তুমি না জানো, শুদ্ধভাবে কথা, শুদ্ধভাবে উপস্থাপন, শুদ্ধভাবে লেখা, এটা কখনোই সম্ভব হবে না। তোমরা যদি আবৃত্তির চর্চা করতে চাও, তোমরা যদি উপস্থাপনা করতে চাও, তাহলে তোমাদেরকে শুদ্ধ উচ্চারণ চর্চা আগে জরুরি। এবং তোমরা যেখানেই যাও না কেন, শুদ্ধ উচ্চারণ তোমাকে শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলা তোমাকে একটি উঁচু মানদণ্ডে নিয়ে যাবে, যার ফলে তোমরা উচ্চারণ শুধু নম্বর প্রাপ্তির জন্যই পড়বে তা নয়, তোমরা নিজেকে শানিত করবার জন্য, শুদ্ধ করবার জন্য, শুদ্ধরূপে উপস্থাপন করবার জন্য শুদ্ধ উচ্চারণের গুরুত্ব দেবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা মফলা এর উচ্চারণের 5টি নিয়ম দেখব। আমাদের প্রথমেই আছে, শব্দের প্রথমে মফলা থাকলে মফলা উচ্চারণ হয় না। শব্দের প্রথমে মফলা থাকলে মফলায়ের উচ্চারণ হবে না। যেমন দন্তস্বয় মফলা র মূর্ধন্য, এর উচ্চারণ হবে কি? স্মরণ। এবং পরে দেখো তালব্য শয়ম ফলা তালব্য সহায়িকা দন্তন্য, কি হলো? উচ্চারণ হবে শ্মশান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো ভাবছ যে তালব্য শয় মো ফলা তালব্য সহায়িকা দন্তন্য শ্মশান কেন হলো? এই যে নাসিক্য বর্ণ যে 5টি, ও ইয় দন্তন্য, মূর্ধন্য এবং তোমার মো, এগুলো যখন কোনো বর্ণের সাথে যুক্ত থাকে এবং তখন এর উচ্চারণের সময় যখন এই বর্ণটি উঠে যায়, তখন
ওই বর্ণের উপরে উচ্চারণের সময় একটি চন্দ্রবিন্দু থাকবে, অর্থাৎ সেই নাসিকের শ্বাস উচ্চারণ কিন্তু বহাল থাকবে, শুধু বর্ণটি লুপ্ত হয়ে গেছে। তোমার ম ফলা আর এখানে নাই, কিন্তু এখানে যে নাসিক্য বর্ণ ছিল, এখানে যে নাসিক্য বর্ণটি ছিল তার প্রমাণ উপরে চন্দ্রবিন্দু, এই নাসিক্যটি সেটি নির্দেশ করবে, বর্ণটি চন্দ্রবিন্দু সেই নাসিক্য বর্ণ নির্দেশ করবে। তাহলে শ্মশান, স্মরণ শব্দের প্রথমে ম ফলা থাকলে ম ফলায় উচ্চারণ হয় না বা হবে না। পরের নিয়ম আমরা দেখি, শব্দের মাঝখানে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, বরং ম ফলাযুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। কি হবে? শব্দের মাঝখানে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, বরং ম ফলাযুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন বৈরস্যি, যেমন দেখো বৈরস্যি মধ্যাহ্ন শয় মো ফলা অন্তস্থ, এর উচ্চারণ কি হবে? বিস্ময়। যদি এই নিয়মটি আমরা না জানতাম তাহলে আমরা কি বলতাম? বিস্ময়। এবং এটি মজার ব্যাপার, আমাদের ইউনিভার্সিটির হলে যখন একবার ডিবেট চলছিল, হঠাৎ করে প্রতিপক্ষের এক বক্তা বলছেন আমি বিস্ময় হই, তখন অন্য দলের বক্তা হেসে বললেন যে আমি বিস্ময় শুনেছি, আমি কখনো বিস্ময় শব্দের সাথে মাননীয় বিচারক মণ্ডলী আমি কখনো পরিচিত নই। তো এই যে তোমরা যদি এই নিয়মটি না পড়ো তাহলে দেখো আমরা বিস্ময় বলে ফেলবো, আমরা যদি নিয়ম না জানি। তাহলে কি হলো? শব্দের মাঝখানে, এটি দেখো এই ম ফলাটি মাঝখানে যুক্ত, মধ্যে আছে, যার ফলে শব্দের মাঝখানে বা মধ্যে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, ম ফলা লুপ্ত হয়ে যাবে, বরং ম ফলা যুক্ত ব্যঞ্জনটি অর্থাৎ মধ্যাহ্ন স, এই স-এর উচ্চারণ কি হবে? স-এর উচ্চারণ দ্বিত্ব হবে, অর্থাৎ সেই যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? বৈরস্যি মধ্যাহ্ন শয় মো ফলা অন্তস্থায়ের উচ্চারণ হবে বিস্ময়। তারপরেই দেখো ক দন্ত শয়ে মো ফলা রস্যি দন্তন্য কয়েকটা ল, এর উচ্চারণ হবে, এই স বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে কশ্চিনকাল, কশ্চিনকাল, কশ্চিনকাল ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা পরের নিয়মটি দেখতে পাচ্ছ। পরের নিয়ম কি বলছে? শব্দের শেষে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না। আগে ছিল কি? শব্দের মাঝখানে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, বরং ব্যঞ্জন বর্ণটি দ্বিত্ব হয়। আর তৃতীয় নিয়মে কি বলছে? শব্দের শেষে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, বরং ম ফলায়ের যুক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব উচ্চারণ হয়। শব্দের শেষে ম ফলা থাকলে ম ফলার উচ্চারণ হয় না, বরং ম ফলায়ের যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমন গয় র ফলা দীর্ঘ ইকার মধ্যাহ্ন শয় ম ফলা, এর উচ্চারণ হবে কি? গ্রীষ্ম। আমরা যদি এই নিয়মটি না জানতাম তাহলে আমরা ভুল উচ্চারণ কি হবে? গ্রীষ্ম। গ্রীষ্ম ভুল উচ্চারণ হবে, সঠিক উচ্চারণ হবে কি? গ্রীষ্ম। অর্থাৎ শব্দের শেষে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হবে না,
উপরন্ত ব্যঞ্জন বর্ণটির দ্বিত্ব উচ্চারণ হবে বা হয়। প দৈম ফলা এর উচ্চারণ কি হবে? পদ্ম। প দৈম ফলা এর উচ্চারণটি হবে পদ্ম। এবং আত্ম এর আতৈম ফলা এর উচ্চারণ হবে আত্ম। আত্ময় হলন্তা তওকা। এবার দেখো পরের নিয়মে কি বলছে? দন্ত ন অর্থাৎ ন ট অনুস্বার গ মূর্ধন্য ম এবং ল এই বর্ণগুলোর যে কোনো বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয়। কি বলছে আমাদের এই নিয়মে? দন্ত ন ট অনুস্বার গ মূর্ধন্য ন ম এবং ল এই বর্ণগুলোর যে কোনো বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয়। যেমন বয়াকা গয় মো ফলা দীর্ঘই কি হবে উচ্চারণ? বাগ্মী। এবং বর্গীয় যা দন্ত নই ম ফলা, বর্গীয় চ দন্ত নই ম ফলা এর উচ্চারণ কি হবে? জন্ম। জন্ম। ময়ূরী দন্ত নই ম ফলা অন্তঃস্থায়ের উচ্চারণ কি হবে? মৃন্ময়। মৃন্ময় ইত্যাদি। তাহলে দন্ত ন ট অনুস্বার গ মূর্ধন্য ন ম এবং ল এই বর্ণগুলো যে কোনো বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয়। সুপ্রিয় শিক্ষার্থী, পরের নিয়মটি তোমরা স্লাইড বোর্ডে দেখতে পাচ্ছ। যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয় না। অর্থাৎ একটি যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে যখন ম ফলা যুক্ত হবে তখন ম ফলার উচ্চারণ হয় না বা হবে না। যেমন জ ক্ষীয় ম ফলা আঁকা, জ ক্ষীয় ম ফলা অন্তর্জ ক্ষীয় ম ফলা আঁকা এর উচ্চারণ হবে কি? যক্ষা। অর্থাৎ ময়ের উচ্চারণ কিন্তু ম ফলায়ের উচ্চারণ হবে না, যক্ষা। ল ক্ষীয় ম ফলা মধ্যাহ্ন ন এর উচ্চারণ হবে কি? লক্ষণ। শুধু যদি ল ক্ষীয় মধ্যাহ্ন ন থাকতো তাহলে কি হতো? কি হতো? ল ক্ষীয় মধ্যাহ্ন ন লক্ষণ, তখন কিন্তু লক্ষণ হতো, অর্থাৎ চিহ্ন বা একটি উপসর্গ যে লক্ষণ। আর এখানে যে লক্ষণ আছে ল ক্ষীয় ম ফলা, এটি কে? এটি কি লক্ষণ? এটি কি উপসর্গ না চিহ্ন? ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী। ল ক্ষীয় ম ফলা মূর্ধন্য এই লক্ষণ রামের ছোট ভাই অনুজ লক্ষণ। তাহলে আমরা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম ফলার উচ্চারণ হয় না এটি জানলাম। যেমন যক্ষা, লক্ষণ ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ব ফলা এবং ম ফলার নিয়ম জানার চেষ্টা করেছি। এখন তোমরা কতটুকু জানতে পারলে আমরা একটু মূল্যায়ন করে দেখব। তোমরা মনোযোগ দিয়ে দ্রুত উত্তর করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। ত তয় তয় ব ফলা আঁকা ব ধয়াকা দন্তন্য এই শব্দটির উচ্চারণ কি হবে? ত তয় তয় ব ফলা আঁকা ব ধয়াকা দন্তন্য এই শব্দটির উচ্চারণ কি হবে?
পাচ্ছ? হ্যাঁ, তত্ত্বাবধান। দেখো, তত্ত্বাবধান, অর্থাৎ এখানে কিন্তু ব ফলা এর উচ্চারণ হচ্ছে না, উপরন্ত ব্যঞ্জনের দ্বিত্ব হচ্ছে, তত্ত্বাবধান। পরের নিয়মটি দেখি। গয় র ফলা দীর্ঘী, গয় র ফলা দীর্ঘ ইকার, মধ্যাহ্নস্বয় ম ফলা, মধ্যাহ্নস্বয় ম ফলা, এটির উচ্চারণ কি হবে? গ্রীষ্ম। অর্থাৎ শব্দের শেষে যদি ম ফলা যুক্ত হয় তাহলে ওই ব্যঞ্জনের দ্বিত্ব হবে, ম ফলার উচ্চারণ হবে না, গ্রীষ্ম। পরের নিয়মটি দায়িত্ব, দয়কা অন্তস্তয় রশ্মি তয় ব ফলা, এর উচ্চারণ কি হবে? দায়িত্ব, দায়িত্ব, অর্থাৎ ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারিত হয়েছে। পরের আমাদের মূল্যায়নের পরের এবং সর্বশেষ প্রশ্নটি, ত দন্ত নৈ ম ফলা অন্তস্থ শব্দটির উচ্চারণ কি? ত দন্ত নৈ ম ফলা অন্তস্থ শব্দটির উচ্চারণ কি হবে? এখানে কিন্তু ম উচ্চারিত হবে, তাহলে কি হলো? তন্ময়, অর্থাৎ শব্দের মাঝখানে ব্যঞ্জনের সাথে যখন ম ফলা যুক্ত হবে তখন ম উচ্চারণ হবে বা উচ্চারিত হবে, তাহলে তন্ময়। আমরা এখন বাড়ির কাজ নেব। তোমরা খাতা কলম বের করো এবং খাতা কলম না থাকলে পরে ভিডিওটি আবার দ্বিতীয়বার দেখে নেবে। এবং তোমরা অনেকেই যারা প্রথমবারেই বুঝতে পারোনি তারা ভিডিওটি কয়েকবার দেখবে, দু একবার দেখলেই দেখবে তোমাদের আর বইয়েই পড়া লাগবে না ব ফলা এবং ম ফলার উচ্চারণের নিয়ম। বাড়ির কাজের প্রথমে ব ফলা উচ্চারণের 5টি নিয়ম মুখস্থ করে খাতায় লিখবে এবং ম ফলা উচ্চারণের 5টি নিয়ম মুখস্থ করে খাতায় লিখবে। তাহলে কি হলো? বাড়ির কাজ আমাদের দুটি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমরা উচ্চারণ শিখলাম এবং উচ্চারণের ফলা উচ্চারণের 6টি ফলার আমরা গুরুত্বপূর্ণ 2টি ফলার উচ্চারণের নিয়ম শিখলাম। আমরা ব ফলা এবং ম ফলার উচ্চারণের নিয়ম শিখলাম। কোথায় ব ফলা ম ফলা উচ্চারিত হবে, কোথায় উচ্চারিত হবে না, সেটি আমরা শিখলাম। এতক্ষণ অনলাইন ক্লাসে মনোযোগ দিয়ে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।